ইন্টারিম গভর্নমেন্ট যা করবার ওনারা কিন্তু করে যাচ্ছেন। আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা, আমরা যাদেরকে মোড়ল বলি বা কিছু, তারা তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করার উনি সেটা এস্টাবলিশ করেই যাচ্ছেন। তা আপনার কি মনে হয়, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কি ভয় থেকে করছেন, না উনি ড্যাম কেয়ার, বা অথবা অন্য কোনো ব্যাপার? আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর আছে। আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস, আমি যাকে এখন আসলে মনস্টারই বলি, হিটলারের আমি 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 প্রাগে ছিলাম 18 বছর, 1987 সন থেকে 2003 সন পর্যন্ত। আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে আমি ভ্রমণ করেছি। তাকে আসলে মনস্টার বলা হয়, যে এই লোকটা। কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে, সেটা আমি কিন্তু গত 24 ঘন্টায় এটা বলছি। আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি ড্যাম কেয়ার, না এই লোকটা আসলে কারো দ্বারা প্রভাবিত? আপনি চিন্তা করে দেখুন, নিজের প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরেই রয়েছে, সেটা যে ড্যাম কেয়ার, বা আমি বিকারহীন বলি ওনাকে, বিকারহীন একজন মানুষ। সে পৃথিবী কি বলছে, সংবাদ কি বলছে, অন্য দেশ কি বলছে, রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না। গত পরশু দিন, বা আমি আমেরিকা থেকে বলছি গতকাল, কিন্তু এটা গত পরশু দিন, সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে, আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই ক্ষমতা করতে চাই। ওনার যে ক্রিমিনাল মাইন্ড, ওই যে আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন, যে অন্যের পত্রিকা, অন্যের অ্যাড্রেস নিজের অ্যাড্রেস বলে উনি পরিবর্তন করে নিয়ে, এটা ওনার বইয়ে লেখা, ওনার জীবনীতে ওনার নিজের লেখা। উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয়। আমরা যারা ক্রিমিনোলজি নিয়ে অন্তত পক্ষে 1 সেমিস্টার পড়াশোনা করেছি, আমি করেছি, সেটাতে উনি প্রমাণিত যে হি ইজ ক্রিমিনাল মাইন্ডেড। এবং কালকের কথাও কিন্তু আবার ক্রিমিনাল মাইন্ডের মতনই বলেছেন, যে আমার হাতে ক্ষমতা আছে, এটা আমি প্রয়োগ করবো, আমি এটা এনজয় করবো, এটা দিয়ে বাংলাদেশের জন্য কাজ করবো। হ্যাঁ, আমি মনস্টারকে বলতে চাই যে 71 সন থেকে 2024-এর 5ই বা 7ই অগস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন, আপনার নিজের ব্যবসা ছাড়া, যেটা পারিবারিক ব্যবসা লগ্নি, সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়ে আপনি সেই ব্যবসাটা করেছেন, যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এরশাদ থেকে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্য। অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে, উনি একজন মনস্টার, হয় সিরিয়াসলি অসুস্থ। একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে, সে এই হাজার হাজার মানুষকে জেলে রাখা, 60,000 আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন। যা আমার জানা মতে অ্যাটলিস্ট 50 জনের মতন জার্নালিস্ট, যাদেরকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় জেলে পুরে রেখেছেন। এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল। তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জামিন হবে, ওর জামিন হবে না। আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীনতা বলে ছিল না, কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে 36 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, অমুকের বেল হচ্ছে না, তমুকের জামিন হচ্ছে না। কিন্তু উনি আইনের শিক্ষক হয়ে, আইন শাস্ত্রের শিক্ষক হয়ে উনি কিন্তু সবচেয়ে বেআইনি কাজগুলো করছেন, এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলেই, কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবেই। এবং ডক্টর ইউনুসের যে বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে, সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে, বাংলাদেশ আর্মিকে সে ভলকার তুর্কের সাথে, এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক, সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে তার ব্যবসাটা চালাতো। অতএব হি ইজ এ বিগ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মাধ্যমে ডক্টর ইউনুস ফোন করে বা রিকোয়েস্ট করে বা অন্যভাবে, আই ডোন্ট নো, সে বললো যে ভলকার তুর্ক তুমি এই কথাটা বলো, তাহলে আর্মি চুপ হবে। এটা ভলকার তুর্ক আবার বলে দিল সে হোয়াট হি ডিড। এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো বাংলাদেশে, কোনো বাংলাদেশের সাথে কিন্তু দেখা করানোর জন্য নয়,
সে নিয়ে গেল কোথায় পার্বত্য কক্সেস বাজার বা যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করলেন, কোনো বাংলাদেশের সাথে সে ইফতার করেনি। এবং তাকে দিয়ে তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যে এখানে একটা করিডোর দিতে হবে, এবং সেই করিডোর তারা রেডি। কারণ কি জানেন, বাংলাদেশ জন্ম নেওয়ার পর 1971 সনের প্রাক্কাল থেকে পরাশক্তিগুলো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যে সকল সুবিধা তারা চেয়েছে কোন সরকারই সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি। এমনকি মিলিটারি শাসন তারা 2বার দিয়ে রেখেছে, তারাও পূরণ করে না। অতএব এই যে বেবি, আমেরিকান বেবি, যিনি আসলে আমি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন হিটলারের চেয়ে খারাপ একদম মনস্টার, এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয়া। না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিনে লোক যাওয়া বন্ধ করবেন কেন? That is the issue. Issue is Saint Martin. Issue হলো বাংলাদেশকে বিকিয়ে দেয়া। ঢাকা শহরের পরিবেশ ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে। তাই আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন, উপদেষ্টা বলেন, উনি তো এটা না করে ওইখানে গেলেন। অতএব এই ব্যক্তিটা সিচুয়েশনকে কোনো ধরনেরই তোয়াক্কা না করে, পৃথিবীর কে কি বললো তোয়াক্কা না করে, এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেইটাই উনি আসলে করছেন। তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, করিডোর রয়েছে, আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে, তারপর খ্রিস্টান রাজ্যের কথা, রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে টেক ইট, বাট আই ডোন্ট ওয়ান্ট এন ইলেকশন, আই ওয়ান্ট টু বি হিয়ার আনটিল আই ডাই। এখন আমি এই রিলেটেড, যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন, বোঝেন, তো রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক। কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল বা এক ধরনের আমরা একরকম ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোনো সরকার পরিবর্তন না হলে যে দমন পীড়ন, এই যে মিথ্যা মামলা, হত্যা, গুম, খুন, এই ধরনের বিষয়গুলো নিয়ে যে মানবাধিকারের যে অ্যাসপেক্ট অ্যাঙ্গেলটা, এগুলো নিয়ে যুক্তরাষ্ট্রে সেরকম ডিসিসিভ কিন্তু কোনো নীতি নির্দেশনা দিয়েছেন 2-1বার, কিন্তু তুলসী গ্যাবার্ড বলেছেন, কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। এটা কেন? আপনি যেটা বললেন যে ভারতের সাথে পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক সংঘর্ষ দুইটি দেশই পারমাণবিক শক্তিধর। সেখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট তুলনা করার জন্য বলছি যে শুধু মানবাধিকার কর্মী সাংবাদিকেরাই বলেন, যারা ক্ষমতার বলয়ের ভেতরে থাকেন ওইখানে কিন্তু কোনো মানবাধিকার নিয়ে কথা হয় না। এর কারণটা কি? সেখানে তারা হলো পাওয়ার গেম। সেই পাওয়ার গেমে যেমন পাকিস্তানের বা নন পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সম্পূর্ণ আনআর্ম পাবলিককে গুলি করে মেরে ফেললো, এবং তার বিপরীতে তখনই যদি পাকিস্তান উঠে বলতো যে সন্ত্রাসী ইজ নট আওয়ার্স, সন্ত্রাসী মানেই সন্ত্রাসী, এটা আপনারও না, এটা আমারও না, আপনি আমাকে কেন অভিযোগ করছেন? এই সন্ত্রাসীদেরকে চলুন আমরা সকলেই মিলে ধরি, আপনি ভারত আসেন, আমি আসি, এর সাথে কিন্তু পাকিস্তান যুক্ত নয়। এটা না বলার কারণে ইন্ডিয়া বলল যে এই সন্ত্রাসী তোমরা ট্রেনিং দাও, তাদের আস্তানা সম্বন্ধে আমাদের ইন্টেলিজেন্সের ইনফরমেশন আছে, ম্যাপ আছে, আমরা সেখানে ঘুরিয়ে দেব যদি না তোমরা বন্ধ না করো। কিন্তু পাকিস্তান গেল তার স্ট্যান্ডে এবং ইন্ডিয়া সেখানে আক্রমণ করলো। এই যে আক্রমণ, এটা হলো মিলিটারি বিষয়, এখানে কিন্তু কোনো মানবাধিকারের কোনো কথা নেই। ওইখানে কি ওই যারা মারলো, যাদের আস্তানা ঘুরিয়ে দেব, সমস্ত হলো মিলিটারি ক্ষমতার কথা। আমাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা তো আন্তর্জাতিক ভাবে
আমাদের বাংলাদেশের এমন কোন শক্তি আজও পর্যন্ত দেখা যায়নি যেটা প্রতিদিন এই বয়ান নয়, এই বিষয়টা পশ্চিমা গণমাধ্যম, পশ্চিমা সরকারের কাছে প্রতিদিন তারা তুলে ধরতে পারছে। এটা অ্যাবসেন্ট, এটা আসলেই অ্যাবসেন্ট। আমি বলি যে বাংলাদেশে এখন 2024 সনের 5ই অগাস্টের পর পুলিশ হত্যা সহ তার পরবর্তীতে সিস্টেমেটিক্যালি কর্মীদেরকে হত্যা, আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা, বা প্রতিবেশী যারা কম শক্তিধর তাদেরকে হত্যা, তাদের জমি দখল, তাদের ব্যবসা পুড়িয়ে দেয়া, হিন্দুদের সম্পত্তি দখল করা, হিন্দু মেয়েকে রেপ করে হত্যা করা, হিন্দু মেয়েকে রেপ করার পর তার বাবাকে হত্যা করা, হিন্দু সম্পত্তি দখল, খ্রিস্টানের মন্দির দখল, যেটা বড়ুয়াদের, আমি বলছি বৌদ্ধদের বিভিন্ন কিছু সম্পত্তি দখল, এসবগুলো আমার কাছে রেকর্ডেড, এই জন্য বলছি। সাংবাদিকদেরকে জেলে পুরে রাখা, কথাগুলো তো বাংলাদেশের এইসবগুলো সব হলো অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, এক্সপ্রেশনের অধিকার, কথা বলার অধিকার। এই বিষয়গুলো পশ্চিমা যারা ক্ষমতার বলয়ের ভিতরে, দ্যাট ইজ নট দ্য মেইন ইস্যু। এখানে মিলিটারি কনফ্লিক্ট আছে কিনা, বাংলাদেশের সরকার পরিবর্তনে পশ্চিমারা যে ফাইন্যান্স করেছে তার একটি দীর্ঘমেয়াদী সামরিক লক্ষ্য রয়েছে তাদের। এটা মানবাধিকারের লক্ষ্য নয়। এটা ওই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দিতে পারে তো একদিনে। আমেরিকা শক্তি রয়েছে, একদিনে সেখানে বিয়ে করে তারা আকাশ থেকেই দখল করে এই রোহিঙ্গাদেরকে ওইখানে বসায় দেওয়া। দে আর নট ডুইং দ্যাট। আমেরিকা এটা করছে না, এবং অন্য চীনও করছে না, রাশিয়াও করছে না। কিন্তু খেলাটা কি হচ্ছে, ওই বসছে আমাদের ডক্টর ইউনূস সেখানে বসেছে, সে আমাদের মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে মারছে, মানুষকে জেলে রাখছে। এটা তো আমাদের ক্রাইটা তো বড় হচ্ছে না তো। আমাদের তো ওই ডিপ্লোম্যাটিক্যালি ওই আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই স্টেট ডিপার্টমেন্টে? আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই হোয়াইট হাউসে? আমরা কি প্রতিদিন 100টা ইমেল পাঠাই ইউরোপিয়ান ইউনিয়নে উইথ দ্য ডকুমেন্ট? নো। হোয়াট উই ডু, আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গায় ওয়েবসাইট, অনলাইনে মিটিং করি, জয় বাংলা বলি, বাংলাদেশকে উদ্ধার করবো, এসব বলি, বা এসবগুলি দিয়ে তো ন্যারেটিভটা, বয়ানটা যাচ্ছে না আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, আসলে যাচ্ছে না ব্রিটেনে, আসলে যাচ্ছে না অস্ট্রেলিয়ায়, যাচ্ছে না কানাডায়, যাচ্ছে না হোয়াইট হাউসে। 3 মাস ইউনূসের ক্ষমতা, 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত ছিল, ও ডক্টর ইউনূস ইজ ইন পাওয়ার, হি ইজ এ গুড পারসন, গিভ হিম টাইম। এখন তারা বলছে না, সে তো ইটস ওকে, আমরা দেখতে পাচ্ছি সবারই ভুল ত্রুটি আছে, হি ইজ নট ব্যাড। আমরা কি তাদের সাথে সম্পর্কটা তৈরি করে আমাদের খারাপ কথাগুলো তাদের সিনেটর, তাদের কংগ্রেসম্যান দ্বারা বলতে পারলাম কিনা? আপনার সাথে কথা বলার শুরু করার 2 ঘন্টা আগেই নিউ হ্যাম্পশায়ারের একজন নির্বাচিত প্রতিনিধির সাথে কথা হচ্ছিল রিপাবলিকান পার্টির, যিনি প্রথম 20 জন, গত 2023 সনে প্রথম 20 জন যারা ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন বলছে যে আমি নির্বাচন করব, যারা এন্ডোর্স করেছিলেন তাদের একজন। এবং ডোনাল্ড ট্রাম্পের আমার কাছে ভিডিও পাঠিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ওনার নাম নিয়ে বলেছেন যে উনি আমাদের এই প্রথম 20 জনের যে আমাকে এন্ডোর্স করেছিল। তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করছেন? আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বলবো যে হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ, এই কথাটা আমার দায়িত্বে পড়ে এবং উনি আমাকে এই সম্মানটুকু দিবেন। এই ধরনের কাজ যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে এই ধরনের কাজ না করলে শুধু আমরা অনলাইনে টক শো করে কথা বলে আসলে কোনো কাজ হবে না। কারণ মানবাধিকার, 2 জন 10 জন হিন্দু মারা গেল, 100 জন, 50 জন, 1000 জন, আর আওয়ামী লীগ কর্মী জেলে, 60,000, বাংলাদেশে 18 কোটি মানুষ, 60,000 জেলে ইজ নাথিং এগেইনস্ট, মানে প্রপোর্শনে তারা যদি তারা ম্যাক্সিমাম যেহেতু দেখবে যে কত পার্সেন্ট, ও ইজ ইগনোরেবল নাম্বার। 100 জনের একজন ইগনোরেবল নাম্বার যদি হয়, তাহলে 100 কোটি মানুষের 1% অন্তত তাদের কাছে ইগনোরেবল নাম্বার। সো এটার জন্য আমাদের বাংলাদেশের যারা মেধাবী, যারা ডিপ্লোম্যাট, যারা সাংবাদিক, যারা সমাজকর্মী, বিজ্ঞানী, বাংলাদেশ 71, বঙ্গবন্ধু, জয় বাংলা, এদের এই এবং বাংলাদেশের সংবিধানের 4 স্তম্ভ, বাংলাদেশ, তাদের
বিশ্বব্যাপী এই কাজগুলো করতে হবে, না হলে এই জিনিসটা চেঞ্জ করা সম্ভব নয়। কারণ ডক্টর ইউনূস তার সারা জীবনের প্রচেষ্টায় যে নেটওয়ার্ক তৈরি করেছেন সেটা ভাঙতে আমাদের সেই রকম শক্তির প্রয়োজন। ধন্যবাদ।